1 ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কাজ করছি আমি। হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। আদি বলল, ভাইয়া তোমায় খেতে ডাকছে। আমি বললাম, যা আসছি। 10 মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলাম আমি। বিকেল 4টা বাজে। সবার খাওয়া আগেই শেষ হয়ে গেছে। মালিহা খান বসেছিলেন আমার জন্য। আমাকে ফিটফাট হয়ে রেডি হয়ে থাকতে দেখে মা জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি? আমি বললাম, একটু কাজ আছে। আমি চুপচাপ খাবার খাচ্ছি। ছোটবেলার পছন্দের সব রান্না হয়েছে। এর মধ্যে তানভীর এসে হাজির। যতটুকু পারলাম খেয়ে উঠে পড়লাম। তানভীর শান্ত কণ্ঠে বলল, ভাইয়া রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? আমি বললাম, এখনই বের হব। মা রান্নাঘর থেকে বললেন, গাড়ি নিয়ে বের হবি? চাবি নিয়ে যা। আমি বললাম, গাড়ি লাগবে না আম্মু। তারপর দুই ভাই একসাথে বের হয়ে গেলাম। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা। বাড়ির সকলে মিলে হইচই, বিকেলে নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা আর আড্ডা দেওয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেঘকে চোখে চোখে রাখে। কি করছে কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এসবই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিম আর আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার। তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত। তানভীর বাসায় না থাকায় 3 ভাই বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট দুইজন তাই করে। মেঘ আর আমার এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে ঢুকছিল। গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র নিচে নেমে এসেছে। অন্যদিকে আমি বাসা থেকে চলে গেছি আরো 2 ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশে। আলী আহমদ খান ঢুকতে ঢুকতে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আবির কোথায়? মালিহা খান বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে বললেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ বলল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে? বাবা বলল, তবে কি? মেঘ বলল, আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা আছে। কোচিং এর সাথে কোলাতে পারছি না। প্রাইভেট গুলোতেও অনেক এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিচার নিয়ে আসবো, চিন্তা করো না। মন দিয়ে পড়াশোনা করো। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না। তুমি ভালো করে পড়ো, মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। মেঘ বলল, জি বড় আব্বু, চেষ্টা করব। বাবা বলল, খেয়েছো কিছু তোমরা? মিম বলল, হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। বাবা বলল, ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। 3 ভাই বোন চুপচাপ যার যার রুমে চলে গেল। রাত 9টায় বাড়িতে ঢুকলাম আমি আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছে 3 ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে 3 যা মিলে খাবার রেডি করছে। বিকেলে আমি সাদা শার্ট পরে বেরিয়েছিলাম। এখন শার্টের 2-3 জায়গায় রক্ত লেগে আছে আর আমার হাতে 3টা ওয়ান টাইম ব্যান্ডেজ। ইকবাল খান বললেন, কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে মা ছুটে এলেন। মা বলল, কি হয়েছে আবির? আমি বললাম, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে সিঁড়ির দিকে চলে গেলাম আমি। আলী আহমদ খান জিজ্ঞাসা করলেন, খাবে না তুমি? আমি বললাম, না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই এখন। এই বলে রুমের দিকে চলে গেলাম আমি। আমার কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হলো, কিন্তু আমি ততক্ষণে রুমে ঢুকে গেছি। ইকবাল খান তানভীরকে জিজ্ঞাসা করলেন, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে তাড়াতাড়ি বল। তানভীর বলল, চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ কিছু বুঝতে পারছে না। আলী আহমদ খান গম্ভীর স্বরে বললেন, সে তো তোমার ভাই কম বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, জি বড় আব্বু। ইকবাল খান বললেন, আবির কেন মারপিট করবে? এত বছর বাইরে ছিল, এখানে ওর কে শত্রু আছে? বাড়ির সবাই চুপ করে আছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এতদিন ভাবতাম শুধু আমার ভাইয়াই খারাপ, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখি পুরাই হিটলার। কোন এক আশঙ্কায় আমার মাথায় চিনচিন ব্যথা অনুভব হলো। ভীতিতে রুদ্ধ হয়ে এলো আমার শ্বাস। বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবছি আমি। দূরে ওই 4টার দিকে তাকিয়ে আছে আমার চক্ষু যুগল। হঠাৎ করে কোনো কিছুর অস্তিত্ব টের পেয়ে সাবলীল ভঙ্গিতে নড়ে চড়ে দাঁড়ালাম আমি। দৃষ্টি সরিয়ে নিলাম চাঁদ থেকে। ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখে ধীরস্থির কণ্ঠে জানতে চাইলাম। আমি বললাম, কিছু হয়েছে? তানভীর সরল মনে বলল, বড় আব্বু বুঝতে পেরে গেছে তুমি মারপিট করেছো, তাই তোমাকে সাবধান করতে বলেছে যেন তুমি মারপিট আর রাজনীতিতে না জড়াও। আমি অবহেলায় প্রশ্ন করলাম, আর কিছু বলবি? তানভীর বলল, না তেমন কিছু না, ব্যবসার হাল ধরতে বলেছে। তানভীর বলল, ভাইয়া মাথা ঠান্ডা করো, তুমি বাদ দাও না প্লিজ। আমি তোমাকে শুধু জানিয়েছিলাম বিষয়টা। তুমি যে এভাবে দেশে চলে আসবা আর এভাবে ঝামেলা হবে, এটা আমি ভাবতেও পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আমি একটু তাচ্ছিল্যের সুরে বললাম, তুই আমায় বাদ দিতে বলছিস? তানভীর বলল, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হওয়ার তো হয়েই গেছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওই
ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি শান্তভাবে বললাম, আচ্ছা তুই যা এখন, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাইরে ছিলাম, কিন্তু এখন তো আমি বাড়িতে আছি, যার যা কথা সব যেন আমায় সরাসরি বলে, আর আগামীকাল 12টার আগে কেউ যেন আমায় ডাকতে না আসে। তানভীর বলল, আচ্ছা আসছি আমি। এতক্ষণে চাঁদ মেঘ দিয়ে ঢেকে গেছে। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করলাম, তারপর বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরলাম। দৃষ্টি পড়লো দূরে ল্যাম্পপোস্টের একটি ক্ষুদ্র আলোর দিকে, তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়া আমার নিত্যদিনের অভ্যাস না। যখন আমি খুব রাগান্বিত বা চিন্তিত থাকি, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলি, তখন সিগারেটের ধোঁয়ার মাধ্যমে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দিই।